আমরা আলোচনায় ফেরার আগে শুধু একবার আপনাদের দেখিয়ে দিই যে আরো একটা নতুন সংযোজন, বুথ ছেড়ে পালিয়েছেন খোদ প্রিসাইডিং অফিসার। অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ইভিএম। উত্তর দিনাজপুরে আমাদের ক্যামেরায় ধরা পড়লো সেই ছবি। এই মুহূর্তে বুথের অবস্থা কিন্তু এরকমই। এই বুথে ভোট চলছে, কিন্তু কিছুক্ষণ আগে একদল দুষ্কৃতী এসে এখানে গুলি চালায়, সরাসরি বুথের মধ্যে ঢুকে যায় এবং কার্যত লণ্ডভণ্ড করে দিয়ে যায় গোটা বুথ। তারপরেও কিন্তু এই বুথের ভোট বাতিল করা হয়নি। দেখতেই পাচ্ছেন প্রিসাইডিং অফিসার তিনি তার চেয়ার ছেড়ে চলে গেছেন। এই গোটা ঘরে কিন্তু এখন একজন মাত্র লোক নেই এবং এই যে ব্যালট পেপার, ব্যালট বাক্স রয়েছে সেটা কিন্তু একেবারে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। পাহারা দেওয়ার কেউ নেই। এখানে যেগুলো দিয়ে ব্যালট পেপার ঢাকা দেওয়া থাকে সবটাই কিন্তু একেবারে অরক্ষিত অবস্থায় সবটা পড়ে রয়েছে এবং বেশ কিছুক্ষণ ধরে এখানে তাণ্ডব চলে। প্রিসাইডিং অফিসার এবং তারা তখন ভেতরে ছিলেন। দুজন চারজন এখান থেকে কোনো রকমে গা ঢাকা দিয়ে পালিয়ে যায়। পুলিশ আসে, কিন্তু এখনো পর্যন্ত এই ভোট অবস্থা কিন্তু রীতিমতন থমথমে। এবং এখন অবস্থা বলতে ঠিক বলতে পারছি না। মানে ঠিক বলতে পারছেন না, এটাই হচ্ছে অবস্থা, তাই তো? মুহূর্তে প্রিসাইডিং অফিসারের পক্ষে কোনো কিছু বলা সম্ভব না, তবে তারা কিন্তু চেষ্টা করে। আমি সৌমিক হোসেনের কাছে চলে যাব। সৌমিক হোসেন, আমরা বিরতির আগে দেখালাম দিলীপ ঘোষ জানিয়ে দিলেন যে বিজেপিও পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে যদি সন্ত্রাস অন্য কোনো দলই করে থাকে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে যে সমস্ত বিরোধীরা এক বাক্যে পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে। দেখুন, নাচতে না জানলে মাটির দোষ, ঠিক আছে? এদের পাশে লোক নাই, এদের খালি মুখ আছে। কিছু তো একটা বলতে হবে। এখন এসব বলে বাজার গরম করার চেষ্টা করছে। আমি সৌমিকের প্রশ্নটা নিয়েই আসবো স্বরূপ বাবুর কাছে যে হ্যাঁ প্লিজ এক মিনিট। সৌমিক এক্ষুনি একটা কথা বললো যে যাদের লোক নেই তারা এখন বড় বড় কথা বলছে। তাহলে যে লোকগুলো দেখা গেলো তারা কার লোক সেটা সৌমিক একটু বলে দিক। আমাদের তো লোক নেই, কংগ্রেসের লোক নেই, সিপিএম এর লোক নেই, তাহলে লোকগুলো কাদের সেটা সৌমিক বলুক। সৌমিক, এই লোকগুলো, আমি তো বলছি যে লোক নাই, বাইরে থেকে কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে এসে ওরা সব ভোট করার চেষ্টা করছে। ডোমকলে মানুষ থাকলে এই অবস্থা হতো? অ্যান্টি সোশ্যাল যদি এসেই থাকে তাহলে কটা কমপ্লেন জমা পড়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? ইলেকশন কমিশনে কটা কমপ্লেন জমা পড়েছে এবং সেই কমপ্লেনের ভিত্তিতে ইলেকশন কমিশন কমপ্লেন জমা দিয়ে হচ্ছে তো। কিন্তু অ্যান্টি সোশ্যাল যদি অধীর চৌধুরী অ্যান্টি সোশ্যাল এনে সৌমিক অ্যান্টি সোশ্যাল এনে অধীর চৌধুরী যদি সেখানে সন্ত্রাস চালায় তাহলে তো আপনাদের উচিত নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া। দেখলেন কদিন আগে দেখলেন ছাত্র নেতাকে কিভাবে খুন করলো। জানাবো তো, অবশ্যই জানাচ্ছে, আমাদের দল থেকে জানাচ্ছে। আপনারা পুনর্নির্বাচনের দাবি তুলছেন? দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, এই প্রথম ডোমকলে একটাও খুন হয়নি। এটা একবারও কিন্তু বলছে না। প্রত্যেকটা ইলেকশনে 8টা 10টা করে খুন হয় ডোমকলে। এই প্রথম ইলেকশন হলো শান্তিপূর্ণভাবে ডোমকলে, যে একটাও খুন হলো না। তো ইভিএম লুট করে যদি অধীর চৌধুরীর ছেলেরা পালিয়ে যায় তাহলে তো ওই বুথগুলোতে আপনাদের পুনর্নির্বাচনের দাবি তোলার কথা। আমি তো বারবার বলছি যে লোক নাই, তাই এসব করে জিতার চেষ্টা করছে। ডোমকলের মানুষ যদি সঙ্গে থাকতো তাহলে এটা হতো না। কদিন আগে কলেজের ভোট হলো, আমরা বলেছিলাম যে কলেজের ভোটে ছাত্ররা কংগ্রেস সিপিএম এর সঙ্গে নাই, সব কটা কলেজে আমরা জিতেছি। আজকে অধীরবাবু যে নিজেকে বলে রবিনহুড, রবিনহুডের এখন আর লোক পাচ্ছে না। মিটিং করতে এলে 20-25টা লোক হয়। এই আমি একটা অনুরোধ করবো, এই টিভিতে যারা বলে যে আপনারা একটু সংগঠনে মন দেন, খালি টিভিতে বলে বলে কোনো লাভ হবে না। আমি স্বরূপপ্রসাদ বাবুর কাছে আসবো যে আসলে যে সবাই পুনর্নির্বাচনের দাবি করছেন, প্রত্যাহার করে নিচ্ছেন নিজেদের, সেটা কি আসলে সংগঠনের অভাব? না, দেখুন, সংগঠন যদি আপনার, যেটা আমরা তাত্ত্বিকভাবে সংগঠন বুঝি সেটা একটা ব্যাপার, কিন্তু সংগঠন যদি বাহুবলের উপর ভিত্তি করে হয়,
পুলিশ বলের ওপর ভিত্তি করে হয়, পুলিশকে দলদাস রেখে হয়, তাহলে সেটা সংগঠন না, সেটা জোর জবরদস্তি। এবং যে জায়গাটা হচ্ছে বিরোধী শক্তিকে বলা হচ্ছে লোক নেই, তাহলে বহিরাগত এলো কোথা থেকে এত? আর বহিরাগতই যদি এত ঢুকলো তাহলে প্রশাসন করছিল কি? প্রশাসনের কাজ তো ওখানে বহিরাগত যাতে না ঢোকে সেটা ব্যবস্থা রাখা। যারা ক্যামেরাম্যান 24 ঘন্টার আছে তারাও নিজেরা দেখে এসছে যে মানুষের বক্তব্যটা কি, সাধারণ মানুষ কি বলেছে তারা কিন্তু দেখেছে। ঠিক আছে, আপনারা ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বললে সেটা আপনারা বলতে পারেন। আর শুনুন, আইন কারণ আছে বলেই আপনারা যে বলছেন ঠান্ডা ঘরে বলে এটা সম্ভব হচ্ছে পশ্চিমবঙ্গে, অন্য কোনো রাজ্য হলে বলতে পারতেন না আপনারা। আমি আসবো সৌমিক আপনার কাছে, আমি এখানে উদয়ন বাবুর কাছে আসবো যে আজকে সারাদিন ধরে পুলিশ প্রশাসনের ভূমিকাটা নিয়ে বিরোধীরা নানা রকম অভিযোগ তুলছেন, আপনার কি অবজারভেশন? না দেখুন, ভোট কর্মীরা ত্রস্ত, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে ইভিএম লুট করে। না এটা তো ঠিকই যে সৌমিক হোসেন যে কথাটা বলছেন বারবার বলে যাচ্ছেন ঠান্ডা ঘরে বসে আপনারা কি বুঝবেন। এটা তো সত্যি যে আমরা স্টুডিওতে বসে ডোমকলের কি হচ্ছে সেটা তো বুঝতে পারবো না, এবং আমরা বাড়িতে বসে টিভিতে সারাক্ষণ আপনারা একটা বুথের একটা ঘর দেখাচ্ছেন যেখানে উজ্জ্বল আছেন, দেখালেন যে উজ্জ্বল রায়গঞ্জে, হ্যাঁ উজ্জ্বল রায়গঞ্জে, আচ্ছা ঠিক আছে, ডোমকলেও যেখানে দেখানো হচ্ছে এক একটা বুথের এক একটা ঘর দেখাচ্ছেন, সেই ঘরটা আপনারা 10 বার দেখাচ্ছেন কিনা সেটা তো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ মানে একটা বুথই বারবার একটা কেন্দ্র হিসেবে দেখানো হচ্ছে কিনা তো বোঝা যাচ্ছে না, ফলে মানে আমরা ঠান্ডা ঘরে বসে কিছু বুঝতে পারবো না। আপনি আমাকে এই প্রশ্নটা যে করছেন এটা সঠিক উত্তর আমি দিতে পারবো না, এটা সঠিক উত্তর দিতে পারবেন তারাই যারা মাঠে থাকবেন এবং যারা মাঠে থেকে লড়াইটা করতে পারবেন। ঠান্ডা ঘরে বসে এটার উত্তর দেওয়া যায় না। না উত্তর দেওয়ার চেষ্টা করতে পারেন, কিন্তু 40 ডিগ্রি সেন্টিগ্রেডে এত রকম বোম পিঠে নিয়ে উইকেট নিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটেন তাহলে দেখবেন হয়তো। কিন্তু একটা কথা আমি বলবো যে ওই ঠান্ডা ঘরের যে নীতিটা সেইটাই রাজনীতির প্রকৃত নীতি হওয়া উচিত। এবং পশ্চিমবঙ্গে যে আমাদের আলোচনার মাধ্যমে যে রাজনীতি, ডায়ালগের মাধ্যমে রাজনীতি, পুরো উন্নয়ন কিভাবে হবে প্রত্যেকটা দল তাই নিয়ে আলোচনা করবে, সেরকম যে রাজনীতি, সেই রাজনীতিটা যদি শ্রমিক বাবুরা করেন তাহলে ওনার আর ঠান্ডা ঘরের উপর এত রাগ থাকবে না। আমি আসবো, আমি পার্থপ্রতিম বাবুর কাছে আসবো যে দিলীপ ঘোষের গলাতেও ঈষৎ কটাক্ষ শোনা গেল আপনাদের উদ্দেশ্যে, যে বামেদের এরকম সংগঠন ছিল আজকে এমন অবস্থা আমরা কয়েক বছর আগে বর্ধমান পুরসভা নির্বাচনে মাঝপথে তাদের বিদ্রোহ করে নিতে দেখেছি, আজকেও প্রথম বিদ্রোহটা করলো সিপিএম। কেন? এটা কি আসলে আপনাদের সংগঠনের এমন হাল যে ভোটটা পুরো শেষ অবধি আপনারা করতে পারছেন না? দেখুন আসলে সিপিএম এর সংগঠনের হাল, বিজেপির কংগ্রেসের এই কথাগুলো বলে লাভ নেই আসলে। যে এমন একটা জায়গায় আপনারা বিদ্রোহ করলেন যেখানে এখনো আপনাদের সাংসদ। না আমি বলছি তো এই কারণের জন্য এই পরশুদিন এসেই আমরা এই আলোচনা স্টুডিওতে আমি করে গেছিলাম, যে সেখানে এটাই বলেছিলাম যে যেখানে দাঁড়িয়ে ভোটের 3 দিন আগে একটা সাংসদ আক্রান্ত হচ্ছেন, যিনি সেই কেন্দ্র থেকে জেতা, একজন বিধায়ক আক্রান্ত হচ্ছেন, তাহলে সেখানকার ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি কোন জায়গায় গেছে এবং সেই ল অ্যান্ড অর্ডারটাকে বহাল রাখার দায়িত্ব যে প্রশাসনের, শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব যে প্রশাসনের, সেইটা কোন এক্সটেন্টে গেছে এটা বুঝতে পারবেন। গতকাল সারা রাত ধরে যে পরিমাণ থ্রেট ওখানে দেওয়া হয়েছে এবং তাতে মানুষ ভোট কেন্দ্র অবধি পৌঁছাতে কতটা পাচ্ছে সেটা হচ্ছে যে অন্য বিষয়। যে আমি বলছি যদি তৃণমূলের কর্মীও খুন হন, শ্রমিক বাবু শুনুন, যদি তৃণমূলের একজন কর্মীও খুন হন আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি চাই সেই খুনি প্রশাসন খুঁজে বের করুক। কেন বগুলার খুনি আজ পর্যন্ত বেরোচ্ছে না, কেন মুর্শিদাবাদের খুনি বের করা যাচ্ছে না? আমি বলছি প্রশাসন কোথাও প্রশাসন আছে কিনা এই প্রশ্নটা উঠছে। আমি এই কারণেই বলছি এরকম একটা পরিবেশে আপনি যে প্রশ্নটার উত্তর আমার থেকে আশা করছেন, একটা শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে কেউ যদি ময়দান ছেড়ে চলে যায় তার ক্ষেত্রে প্রশাসন জেনে বসে থাকবে। এরকম একটা ভায়োলেন্সের মধ্যে ভোট হচ্ছে আনইউজুয়াল সিচুয়েশন, ইট ডিমান্ডস আনইউজুয়াল স্টেপস। তো সৌমিক আমার এখানে আপনার কাছে প্রশ্ন, যেটা বিরোধীরা অভিযোগ তুলছেন যে পুলিশ প্রশাসন নাকি আজকে নীরব দর্শক সকাল থেকে, আমার আপনার কাছে প্রশ্ন, যেহেতু আপনি মাঠে ঘাটে রাজনীতিটা করেন, আপনার কি মনে হয় যে যদি বিরোধী পক্ষ এই ঘটনাগুলো ঘটায় তাহলে পুলিশ প্রশাসন সাধারণ যুক্তিতে নির্বিকার থাকবে? আপনাকে বলি একটা কথা, যে একটা রাস্তা হচ্ছিল মেহেদিপাড়া বলে একটা গ্রামে রাস্তা হচ্ছিল, সেই রাস্তার উপর ওনাদের সাংসদ আর ওনাদের এমএলএ জোর করে উঠছিল, সেখানে মহিলারা প্রতিরোধ করেছে। পুলিশ কি জাদু জানে যে কোথায় কখন ওরা ঢুকবে জোর করে সেখানে গ্রামের লোকে প্রতিরোধ করবে? এটা তো সম্ভব না। ওনারা যদি ঠিকঠাক ভাবে কোথায় কোন জায়গায় ঝগড়া করবে পুলিশকে জানিয়ে গেলে পুলিশ জানতে পারবে।